আরে 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 এটা কে? মনে হচ্ছে কোনো ভিখারি। চলো গিয়ে দেখি। আরে এই মাতাল, চল ওঠ, তোর সময় শেষ হয়ে গেছে, ওঠ, চল বেরো এখান থেকে। নেশা করে উল্টে গেছে মনে হচ্ছে। এবার তাহলে কি করব? চল সিআইডি কে ফোন করি। হ্যালো হ্যালো সিআইডি। এই মোবাইলের ব্যাটারির জন্য মাথা খারাপ হয়ে যাবে দেখছি। বুঝতে পারছি না ব্যাটারি কোথায় পাওয়া যাবে। আর তুই ওই দোকানটা দেখলি? দারুণ ছিল। হ্যাঁ দেখেছি। আই এম সরি। না না আমি ঠিক না করে না নিচ্ছি। ঠিক আছে। থ্যাঙ্কস। থ্যাঙ্কস। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ একদম ঠিক আছি। চল। কি হ্যান্ডসাম রে, এত তাড়ার কি আছে? একটু কথা তো বলতে পারছিস। শাট আপ প্রিয়া, তুই এখানে শপিং করতে এসেছিস না অন্য কিছু? মাই গড, কেন এসেছিলাম যেন? ও হ্যাঁ, ফোনের ব্যাটারিটা। মনে হচ্ছে ব্যাটারি ওপরে পাওয়া যাবে। এই উপরে চল না। হ্যাঁ চল। আরে দেখে ভাই, দেখে আরে একটু যেতে দিন তো। তুই শপিং করি না কেন? কমই হয় বল। চল একটা কাজ করি, আমরা ওই দোকানটায় যাই, আমাকে অনেকগুলো টপ কিনতে হবে। শোন না, ওই দোকানটাতেও যাবো। হ্যাঁ হ্যাঁ। এই, আরে 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 আনসা, আপনি ঠিক আছেন তো? তোর কিছু হয়নি তো? আই এম ফাইন, আই এম ফাইন, আরে ওকে। আচ্ছা চল চল, আমাকে দে না দুটো ধরি। আই এম ফাইন। আরে কি হলো কি তোর? কি হলো? আরে আমার হ্যাঁ? পা আরে কি হলো? প্রচন্ড ব্যথা করছে। মনে হচ্ছে পাটা মুচকে গেছে। চলুন আপনাকে হসপিটালে নিয়ে যাই, কোনো ডাক্তারকে দেখানো হ্যাঁ দরকার। হ্যাঁ হ্যাঁ, আসুন। চলুন চলুন। আই উইল ম্যানেজ। এক মিনিট, এক মিনিট। তাড়াহুড়ো করিস না। এক্সকিউজ মি। হ্যাঁ অভিজিৎ, কি খুন? খুব জোরে লেগেছে নাকি রে? কোথায়? ওকে, ঠিক আছে, আমি পৌঁছে যাচ্ছি। ও শিট, মুচকে গেছে মনে হয়। অভিজিৎ, একটু দেরি হবে আমার আসতে। আমি গিয়ে বলছি তোমাকে, ঠিক আছে? ওকে ওকে, আপনি চলুন, আপনাকে হসপিটালে নিয়ে যাই আমি। ইটস Are you ওকে, okay? উই উইল ম্যানেজ। দেখুন আপনার পাটা মুচকে গেছে, অনেক কিছুই হতে পারে, ডাক্তারকে দেখানো দরকার। চলুন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে, সাবধানে। আজকে রাত 9টায় বন্ধুদের সঙ্গে সিনেমা দেখার প্ল্যান ছিল। কিন্তু 9টা তো বেজে গেছে। হ্যাঁ কাজল, প্ল্যান ক্যান্সেল। কটা নাগাদ দেখেছিলে তোমরা ওনাকে? এই একটু আগেই স্যার, একে দেখা মাত্রই আপনাদেরকে ফোন করলাম। তোমাদের ডিউটি কখন ছিল এখানে? স্যার রাত্রের ডিউটি ছিল, একটু আগেই এসেছি, 8:30 নাগাদ স্যার। চলে এসেছো? সব ঠিকঠাক? আরে ভাই, ওই মলে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। যার অ্যাক্সিডেন্টটা হয়েছে তাকে হসপিটালে ছেড়ে দিয়ে এলাম আমি। এই বেচারাকে কে মারলো? এখনো পর্যন্ত তো কিছু জানা যায়নি, শুধু এই গলা একটু নীলচে দাগ রয়েছে। পয়জনিং নয় তো? না না, এই হাত আর নখ এগুলো তো ঠিকঠাকই আছে, শুধু এই গলায় দেখেছো এখানটায়? একটা অদ্ভুত ডিজাইন হয়ে আছে দেখছি। বুঝতে পারছি না কি দিয়ে গলা টিকেছে। এর পরিচয়টা কি দেখতে হবে। আচ্ছা একটা কথা বলো,
তোমরা এই লোকটাকে কখনো সোসাইটির আশেপাশে আগে কি দেখেছো? না না স্যার। সিনিয়র সিটিজেন। অভিজিৎ, হ্যাঁ না? সিনিয়র সিটিজেন কার্ড আছে, নাম হচ্ছে অংশুনাথ, বয়স 63 বছর। গভর্নমেন্ট অফিসার, 2000 সালে রিটায়ার্ড। অ্যাড্রেসও লেখা আছে। হ্যালো, হ্যাঁ বলছি। খুন কোথায়? পার্কিং লটে? ওকে, ঠিক আছে ঠিক আছে, আমরা আসছি। এখানে আরেকটা খুন হয়েছে। দুটো খুন একই সময়ে? হ্যাঁ, একটা কাজ করো, তুমি ওই পার্কিং লটে গিয়ে দেখো কি হয়েছে। ততক্ষণ আমি দেখি আশেপাশে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। ঠিক আছে, চলো বিবেক। মাই গড, এটা কি বিষয়? আপনি একটু পিছিয়ে দাঁড়ান প্লিজ। তুমি কখন দেখেছো এই লাশটাকে? আমি নাইট ডিউটি করি স্যার। যখন রাউন্ডে এসেছিলাম তখন দেখলাম এখানে লোকটা পড়ে আছে। একটা লোকের খুন হয়ে গেল আর আপনি জানেনও না? কিছু তো আপনি শুনেছেন, কিছু তো দেখেছেন। আমার কথা বিশ্বাস করুন স্যার, না কোনো চিৎকার না কোনো চেঁচামেচি। আমি কি করে বুঝবো স্যার? টায়ারের দাগটা বেশ গভীর দেখছি। দেখে তো মনে হচ্ছে এখানে কেউ গাড়িতে চুপি চুপি বসে এই লোকটার এখানে আসার অপেক্ষায় ছিল। পার্কিং লটে কোনো সিসিটিভি ক্যামেরাও দেখছি না। স্যার, হ্যাঁ বিবেক? এখানে মাথার পেছনে ক্ষত রয়েছে। নিশ্চয়ই খুনি ওকে এইভাবে পেছন থেকে মেরেছে। কিন্তু এর পা থেকে তো অনেক রক্ত বেরিয়ে গেছে। একটু বডিটা উল্টে দাও তো। ইনি তো কেশব স্যার, এই বিল্ডিংই তো ওনার অফিস রয়েছে। আচ্ছা, দেখেছো বিবেক, জাঙের এই শিরাটা কেটে দিয়েছে, আর এই শিরাটা কেটে যাওয়ার ফলেই এত রক্ত বেরিয়ে গেছে, আর সেই জন্যই লোকটার মৃত্যুও ঘটেছে। মানে স্যার, খুনি এর পায়ের শিরা কেটে দিয়েছে আর এর মাথাতেও মেরেছে। কিন্তু কেউ এটা করবে কেন? আর এই লোকটা মারা যাওয়ার আগে চিৎকার কেন করলো না? এই কথাটা আমিও তো বুঝতে পারছি না বিবেক। কিছু তো রহস্য আছে এই খুনটাতে, আর এই রহস্যের সমাধান ডক্টর সালুকেই করতে পারবেন। শালুকে, তুমি টেনশন করছো কেন? এই দুটো খুন হয়েছে বলে? আরে আমার কি টেনশন ভাই? আমি আমার ল্যাবে দাঁড়িয়ে আছি। টেনশন হবে তোমাদের। দুটো খুন হয়েছে, গালি তোমাদের খেতে হবে। শোনো শালুকে, আজ পর্যন্ত এরকম হয়েছে যে আমরা কোনো কেস সলভ করিনি? হ্যাঁ, 2-4 বার তো হয়েছেই। এই মাথা খারাপ করো না। কখন হয়েছে? হ্যাঁ, কখন হয়েছে? তখন হয়েছে যখন তুমি নিজের দুহাত তুলে বলে দিয়েছো, আরে ভাই আমার দ্বারা আর কিচ্ছু হবে না। তখন আমরা মার খাই। আচ্ছা, তার মানে আমিই ভিলেন প্রথম থেকেই? প্রথম থেকেই। হ্যাঁ, খুব ভালো। মানে অপরাধী যদি ধরা না পড়ে তো না ধরতে পারার মালাটা আমার গলায়, আর যদি অপরাধী ধরা পড়ে যায় তাহলে তার তালিটা তোমাদের জন্য, তাই না? অবশ্যই। তো যাও, তালি বাজাও, যাও যাও। আরে আরে ভাই, আর কি কথা থাকতে পারে? শালুকে, আমার কথাটা শোনো। আমি এটা বলতে চাইছি, যখন তুমি হাত ওপরে করে বলো না যে আমার দ্বারা কিচ্ছু হবে না, তখন আমরা মার খেয়ে যাই। ও আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা তো কমসে কম এটা স্বীকার করে নিয়েছো যে আমাদের জন্যই তোমাদের দোকানটা চলছে। এনিওয়ে, আমি এই লাশের ব্যাপারে কথা বলছি। হ্যাঁ, চলো। এই দুটো লাশই দুটো আলাদা গল্প বলছে বস। আচ্ছা, কি কি বলছে এই লাশগুলো? এই দুটো খুনই
একই লোক করেছে, তাই তো? একই লোকে করেনি। করেনি? না না, এটা তো আমরা প্রথম থেকেই জানি যে এই লোকটাকে গলা টিপে মেরে দেওয়া হয়েছে, আর যেটা দিয়ে মারা হয়েছে তার উপর যে ডিজাইনটা, সেই ডিজাইনের গলাতেও আছে। ঠিক বলেছো দয়া। খুনি নিজের দিক থেকে বড্ড বেশি হুঁশিয়ার হওয়ার চেষ্টা করেছে। ও চেয়েছিল যে ওর আঙুলের চিহ্ন যাতে এর গলায় না চলে আসে, সেই জন্য ও নিজের হাত দিয়ে গলাটা টেপেনি, অন্য কিছু ব্যবহার করেছে। এটাও তো হতে পারে যে ওর এতটা শক্তি ছিল না যে গলা টিপে মারবে, যে কারণে ও অন্য কিছু দিয়ে গলায় ফাঁস দিয়ে মেরেছে। হতেই পারে, এটাও হতে পারে। তবে একটা কথা ঠিক বস যে খুনি আনাড়ি, তাড়াতাড়ি করছিল। বোধহয় ওর এটা প্রথম খুন। তবুও খুনি আমাদের জন্য প্রমাণ রেখে গেছে। এই ওর গলার ওপর ফুটে ওঠা এই চিহ্ন, এই চিহ্ন থেকে আমরা সেই জিনিসটার কাছে পৌঁছতে পারি যেটা দিয়ে ওর গলাটা টেপা হয়েছে। আর একটা কথা, এই খুনটা সন্ধে 6টা থেকে 8টার মধ্যে করা হয়েছে, আর ওই খুনটা সন্ধে 8টা থেকে রাত 10টার মধ্যে করা হয়েছে। এটাও তো হতে পারে শালুখে যে ওই খুনিটা এই লোকটাকে 6টা থেকে 8টার মধ্যে খুন করেছে, আর অন্য জায়গায় গিয়ে এই লোকটাকে 8টা থেকে 10টার মধ্যে খুন করেছে। না বস, আমার এটা একদম মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে দুটো আলাদা আলাদা খুনি। এই খুনটা যে করেছে সে একদম আনাড়ি, আর এই খুনটা যে করেছে সে একদম প্রফেশনাল, পাকা লোক। এই লোকটার মাথায় যে আঘাতটা লেগেছে, হ্যাঁ, সেই কারণেই আমি বলছি যে ও একদম প্রফেশনাল। প্রথমে ও এই লোকটার মাথায় আঘাত করেছে যাতে এ বেহুশ হয়ে যায়, আর ওই বেহুশ হওয়া অবস্থাতেই ও এর জাঙে শিরা কেটে দেয় যাতে এ মারা যায়। কিন্তু শিরা যদি কাটতেই হয় তো গলাটা কাটলো না কেন? দয়া, যেরকম তোমরা জানো যে গলার শিরা কাটলে মানুষের মরতে 2-3 মিনিট সময় লাগে, কিন্তু এই পায়ের শিরা যেটা আমাদের হার্টের সঙ্গে জুড়ে থাকে, এটাকে কাটলে মানুষ মাত্র 30 সেকেন্ডের মধ্যেই মারা যায়। দুটো খুনি, একজন অনভিজ্ঞ আর একজন বিজ্ঞ। আচ্ছা, দুটো খুনি একে অপরকে চিনতো না তো? বলুন। আমরা সিআইডি থেকে এসেছি, আর অংশুনাথ বাবুর খুনের ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছি। হ্যাঁ, আমি ওনার মেয়ে। আসুন, ভেতরে আসুন। থ্যাংক ইউ। বাড়িতে আর কে কে থাকে? ও হলো আমার স্বামী রজত। আমরা মা বাবার সাথেই থাকি। ও, আপনার মা কোথায়? উনি মন্দিরে গেছেন বাবার জন্য পুজো করাতে, কিছুক্ষণেই চলে আসবেন। আচ্ছা, আপনার মা একাই হোমযজ্ঞ করাতে গেছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি বাবা ওকে খুব একটা পছন্দ করতো না। আমি ওনার মতের বিরুদ্ধে গিয়ে রজতকে বিয়ে করেছিলাম। তাই জন্য মা ওনার আত্মার শান্তির জন্য রজতকে এই সমস্ত পুজো আর্চা থেকে দূরে থাকতে বলেছে। এই জন্যই উনি একাই পুজো করাতে গেছেন? হ্যাঁ। ও স্যার, মৃত্যুর পরেও কেউ কারুর উপর রেগে থাকতে পারে কি করে? রজত বাবু, আপনি একটু বলুন, কালকে সন্ধ্যায় 6টা থেকে 8টার মধ্যে আপনি কোথায় ছিলেন? আমি? হ্যাঁ, আপনি কোথায় ছিলেন? কিন্তু আপনি এসব আমাকে কেন জিজ্ঞেস করছেন? সেটা এই কারণে, কারণ এনার বাবা অংশুনাথ বাবুকে খুন করা হয়েছে কালকে সন্ধ্যায় 6টা থেকে 8টার মধ্যে। স্যার, আপনি আমার স্বামীকে সন্দেহ করছেন, তাও আবার আমার বাবার খুনের অপরাধে। সেটা এই কারণে, কারণ আপনি বলেছিলেন না যে আপনার বাবার সঙ্গে এনার সম্পর্ক ভালো ছিল না। কিন্তু স্যার, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। যদি খুনিকে ধরার জন্য এনাদের এতে কোনো সাহায্য হয় তাহলে প্রশ্ন করতে দাও এনাদের। স্যার, কালকে সন্ধে 6টা থেকে 8টার মধ্যে আমি এক বন্ধুর সঙ্গে এক বারে বসেছিলাম। সেখানকার বিল হয়তো এখনো আমার পকেটে রয়েছে, আমি নিয়ে আসছি। তাড়াতাড়ি। এই নিন স্যার। আজল, স্যার আরো একটা কথা, হয়তো এতে আপনাদের কিছু সুবিধে হবে। বলুন। বাবা অনেক লোককে টাকা ধার দিয়ে রেখেছিল, আর তাদের মধ্যে কেউই টাকা ফেরত দিচ্ছিল না। বাবা এটা নিয়ে খুবই চিন্তায় ছিল। টাকা ধার দিয়েছিলেন?
কাকে? তারা কারা ছিল, চেনেন আপনি? ওরা সবাই বাবার পুরনো বন্ধু। ওরা কোনো একটা আশ্রমে প্রতি শুক্রবার রাত্রে দেখা করত। আচ্ছা, কোথায় সেই আশ্রমটা? ওয়ার্ল্ডের কোনো একটা জায়গায়। অংশনাথ বাবুর পুরনো বন্ধু, যাদের উনি টাকা ধার দিয়েছিলেন, আর প্রতি শুক্রবার ওয়ার্ল্ডের একটা আশ্রমে দেখাও করতেন। ওই আশ্রমে গিয়ে দেখতে হবে। কেশবের বাড়ি এটাই? আগে হ্যাঁ। আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? আসুন আসুন। সাহেব, এনারা সিআইডি থেকে এসেছেন, আপনাদের সাথে দেখা করতে চান। আগে বলুন। ক্ষমা করবেন আপনাদের বিরক্ত করছি, কিন্তু আমরা কেশবের বিষয়ে কিছু জানতে চাই। আগে বলুন। আমি হলাম কেশবের বাবা, ইনি আমার স্ত্রী, ও হলো আমার ছোট ভাই, পাশে ওর ছেলে, ও হলো ছোট ভাইয়ের স্ত্রী। দেখুন, আমরা জানি যে আপনাদের মনের অবস্থা এখন ঠিক কিরকম, কিন্তু এটাও জানা খুব জরুরি যে কেশবের সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল কিনা। কেশবের শত্রুতা হতেই পারে না। সোনার মতো মন ছিল ওর, কারোর সঙ্গে কোনো ঝুট ঝামেলা কিচ্ছু ছিল না। শত্রুতা না হোক, কোনো এমন লোক যার সাথে ওনার মনোমালিন্য ছিল? আমার তো এরকম কোনো লোককে মনে পড়ছে না যে কেশব দাদাকে পছন্দ করতো না। হ্যাঁ বাবা, তোমার কি করে মনে পড়বে? বিরজু, এক মিনিট, আপনি দাঁড়ান তো। এই যে আপনি একটু আগে বললেন যে কি করে মনে পড়বে, কেন বললেন এটা? কেন কিছু মনে পড়বে না? না মানে এমনি বলছিলাম। না, কারণ তো নিশ্চয়ই আছে। ব্যাপারটা কি বলুন। কেশব দাদাবাবুর সাথে এনার রোজ কিছু না কিছু ব্যাপারে ঝগড়া লেগে থাকতো। কি ব্যাপার নিয়ে ঝগড়া হতো কেশবের সঙ্গে? সেরকম তো কোনো ব্যাপার ছিল না। স্যার আমি বলছি ব্যাপারটা। এই কপিল কেশবের বিজনেসের ব্যাপারে ভীষণভাবে নাক গলাতো, আর এসব কেশবের একেবারেই পছন্দ ছিল না। এইসব ব্যাপার নিয়েই কখনো কখনো ঝগড়া হয়ে যেত, ব্যাস। কপিল, কাল রাত 8টা থেকে 10টার মধ্যে আপনি কোথায় ছিলেন? আপনারা আমার উপর সন্দেহ করছেন? দেখুন, আপনারা এভাবে আমার ছেলের সঙ্গে কথা বলতে পারেন না। আমি শুধু একটা প্রশ্ন করেছি, তার উত্তরটা দাও। কাল রাত 8টা থেকে 10টার মধ্যে তুমি কোথায় ছিলে? আমি কাল সন্ধেবেলা আমার বন্ধু দেবাংশুর বাড়িতে ছিলাম। দেবাংশুর বাড়িতে? কিন্তু কাল যখন তোমার সাথে কথা হয়েছিল তখন তো তুমি বলেছিলে ময়ূরের বাড়িতে ছিলে। আসলে আমি বলতে চাইছিলাম যে আমি দেবাংশুর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওর সঙ্গে দেখা হয়নি, তাই আমি ময়ূরের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আচ্ছা, এই ফ্যামিলি বিজনেসটা ছাড়াও কেশব একটা অ্যাড এজেন্সিতে কাজ করতো, তাই না? আগে হ্যাঁ, ও একটা অ্যাড এজেন্সির মালিকও ছিল, আর গত বেশ কয়েকদিন ধরেই ও নিজের কাজকর্ম নিয়ে ভীষণ বিভ্রান্ত ছিল। ওর একটা পার্টনারও আছে, অলোক। অলোক? ঠিক আছে, এই অলোকের সঙ্গেও দেখা করি। স্যার, অলোক মনে হচ্ছে নিশ্চয়ই কিছু জানে। দেখা যাক। আপনারা আপনি মিস্টার অলোক? হ্যাঁ, আর আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। আপনি নিশ্চয়ই জানেন যে কেশবের খুন হয়ে গেছে। আগে হ্যাঁ, আমি শুনেছি এটা। ব্যাস সেই বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ করার ছিল। ইটস সাচ এ শক। কেশব আমার পাশের সিটে বসেই কাজ করতো, কিন্তু হঠাৎ করে বিশ্বাসই হচ্ছে না। কেশবের খুনিকে ধরার জন্য যে কোনো রকমের সাহায্য লাগবে আমি করতে রাজি আছি। এক্সকিউজ মি স্যার, এটাতে কিছু আর্জেন্ট পেপার আছে, ক্লায়েন্টকে পাঠাতে হবে, সিগনেচার করে দিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। অলোকবাবু, কালকে আপনি 6টা থেকে 8টার মধ্যে ঠিক কোথায় ছিলেন বলুন তো? আমি তো সোজা অফিস থেকে জিমে চলে গেছিলাম, আর রাত 10টা পর্যন্ত আমি ওখানেই ছিলাম। কিন্তু এসব আমাকে কেন জিজ্ঞেস করছেন? খুনের বিষয় যতক্ষণ কোনো পোক্ত প্রমাণ হাতে না আসে আমরা সবাইকে সন্দেহ করি। কিন্তু কেশবের বাবার সঙ্গে দেখা হয়েছিল আমাদের। উনি বলছিলেন গত কয়েকদিন ধরে ও
অফিসের কাজকর্ম নিয়ে বেশ টেনশনে ছিল। এমন কি হয়েছিল? স্যার, টেনশন কোন বিজনেসে থাকে না বলুন তো? হয়তো ছোটখাটো কিছু হয়েছিল, আমি জানি না ও কি নিয়ে টেনশন করছিল। আই সি। আপনার জিম কোথায়? আন্ধেরিতে। আমি আপনাকে কার্ডটা দিচ্ছি, আপনি চাইলে ওখানে গিয়ে খবর নিতে পারেন। সেটা আমরা ঠিক খোঁজ করেই নেব। আপাতত ধন্যবাদ, প্রয়োজন হলে আপনাকে আবার বিরক্ত করব। অবশ্যই স্যার। এটা কি হলো? নাতাশা, দেখো তো একটু। এক্সকিউজ মি, কি হয়েছে? আপনি এভাবে বাইরে থেকে ভেতরে এলেন কেন? আপনার মনে হচ্ছে কিছু হয়েছে? দেখুন, এরকম কোনো কথা যেটা আপনার বলা উচিত কেশবের ব্যাপারে। কেশব আর আমি একে অপরকে ভীষণ ভালোবাসতাম, আর খুব শিগগিরই আমরা আমাদের বিয়ের কথা আমাদের বাড়ির লোককে বলতাম। আই এম রিয়েলি সরি, কিন্তু অফিসে কেউ এমন আছে যার ওপর আপনার সন্দেহ? এরকম কেউ যার সাথে কোনো রকমের ঝগড়া বিবাদ হয়েছে? কেশব শুধু একজনের জন্যই ডিস্টার্ব থাকতো, আর সে হলো অলোক। অলোক আর ওদের দুজনের মত কখনোই মিলতো না। সব সময় কোনো না কোনো ব্যাপারে এরা দুজন তর্ক করত। কিন্তু এই অলোক তো বলছিল ওরা দুজন খুব ভালো বন্ধু ছিল। মিথ্যে বলছে এই অলোকটা। কেশব তো ওর সাথে ভালো করে কথাই বলতো না। ও সন্দেহ করত যে অলোক কোম্পানির টাকা নয় ছয় করত। আচ্ছা, আর যখন থেকে কেশব গেছে ম্যাম, তখন থেকে অলোক তার কেবিনের লক চেঞ্জ করে দিয়েছে। আমার তো মনে হয় যে অলোক কিছু লুকোচ্ছে। আপনি বিশ্বাস করুন, এই আমার কেশবকে মেরেছে এই অলোকই। এটা এত বিশ্বাসের সাথে কি করে বলতে পারছেন? কোনো প্রমাণ আছে আপনার কাছে? সেটাই তো খোঁজার চেষ্টা করছি আমি, কিন্তু ওর কেবিনের ভেতরেই ঢুকতে পারছি না। হয় ও নিজেই ভেতরে থাকে, নয়তো কেবিন লক করে চলে যায়। ও আর ওর বিয়ে ছাড়া ওর কেবিনের ভেতরে ঢোকার পারমিশন কারণ নেই। ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না। এবার যা করার আমরা করব। তাহলে এই সেই আশ্রম যেখানে অংশনাথ বাবু বন্ধুদের সাথে দেখা করতে প্রত্যেক শুক্রবার সন্ধেবেলা আসতেন। দাঁড়াও, দাঁড়াও, এটা একটা আশ্রম। জুতো পরে যদি ভেতরে যাও তাহলে পাপ হবে। আমাদের জুতো খুলে ভেতরে যাওয়া উচিত। ঠিক আছে, খোলো। এসো, চলো আরো একটা হাত খেলি। এসব কি হচ্ছে এখানে? অনেক খেলা হয়ে গেছে। আশ্রমের নাম করে এখানে ফুর্তি করা হচ্ছে। আপনারা? আমরা সিআইডির লোক। অংশুনাথের খুনের ব্যাপারে আমরা তদন্ত করতে এসেছি। সিআইডি? হ্যাঁ, সিআইডি। একটা ক্লাব বানিয়ে রেখে আশ্রম বলা হচ্ছে সেটাকে। আরে স্যার, আমাদের বয়সী লোক এখানে ছাড়া আর কোথায় যাব? হ্যাঁ, আমরা সব রিটায়ার্ড পারসন। এখন বাড়ি গিয়ে যদি আমরা বলি যে তাস খেলতে যাচ্ছি, তাহলে ছেলে মেয়েরা কি বলবে? হ্যাঁ, দেখুন, এই জন্য আশ্রমের বাহানা দিয়ে আমরা সপ্তাহে একদিন এখানে আসি। হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া, আনন্দ, আর কখনো একটু ড্রিঙ্ক করি। সেসব তো বুঝলাম, কিন্তু আপনাদের মধ্যে আপনাদের এক বন্ধু অংশুনাথ বাবু মারা গেছেন।
আপনারা এক সপ্তাহের জন্য এইসব আমোদ আহ্লাদ বন্ধ রাখতে পারলেন না? আরে বাবা, বয়সটাই তো এইরকম আমাদের তো সবকিছু দেখা হয়ে গেছে, আর এখন তো শুধু যাওয়ার অপেক্ষাতেই দিন গুনে যাচ্ছি। কথাটা আপনি খারাপ বলেননি, কিন্তু কমসে কম অংশুনাথ বাবুর খুনিকে ধরার জন্য আপনারা আমাদের সাহায্য তো করবেন নিশ্চয়ই। কেন করব না? কিন্তু এই অংশুনাথকে যে মার্ডার করেছে তার কি লাভ হয়েছে বলুন তো? বুঝতেই পারছি না। ওর বাড়ির লোকের ব্যাপারে তো আমরা বেশি কিছু জানি না, কিন্তু একবারও জামাই রজত ওর পিছু করতে করতে এখানে একবার চলে এসেছিল। ওদের দুজনের মধ্যে খুব ঝগড়াও হয়েছিল। আমরা তো জানতে পেরেছি যে অংশুনাথ বাবুর কাছ থেকে আপনারা কিছু টাকা ধার নিয়েছিলেন, যেটা এখনো ফেরত দেননি। আরে কোন ধারের কথা বলছেন আপনি? আমরা তো আমাদের সমস্ত ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছি, আর আমরা খুব আনন্দের সঙ্গে রিটায়ার হয়েছি। আমাদের আর টাকার কোনো দরকার নেই। বংশুনাথের খুব বড় দান খেলার অভ্যেস ছিল। যখনই আমরা ওকে আটকাতাম ও এটাই বলতো, গোটা জীবনটি টাকা কামাতে কামাতে কেটে গেল, এখন খরচা করার আনন্দ নিচ্ছি। ঠিকই বলেছে। দেখুন, বড় দানে অনেক বড় জিত হয়, কিন্তু হারটাও অনেক বড় হয়। ও অনেকবার গেমে অনেক টাকা হেরেছে। হয়তো এই কথাটাই লুকোনোর জন্য হয়তো ও বাড়ির লোককে মিথ্যে কথা বলেছে। ও, এই ব্যাপার। ঠিক আছে, যদি আপনাদের আবার দ্বিতীয়বার দরকার হয় আমরা আবার আসবো। ঠিক আছে। রজত যে এই আশ্রমের ব্যাপারে জানতো, ও আমাদের বললো না কেন? হ্যাঁ, যদি আগেই বলে দিত না, তাহলে আমরা জুতো খোলার এই বোকামিটা করতাম না। স্যার, যাই হোক না কেন, এই রজত আমাদের কাছে কিছু লোকাচ্ছে। হ্যাঁ কাজল, এই রজত খুব গোলমেলে মনে হচ্ছে। স্যার, হ্যাঁ, সঙ্গীন বার থেকে জানা গেছে যে ও সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত রজত ওখানে বসেই ড্রিঙ্ক করছিল। ওখানে একজন বারটেন্ডার আছে স্যার, যার নাম সমীর। ও বলল ওই ওকে ড্রিঙ্ক সার্ভ করছিল। ও, 6টা থেকে 8টার মধ্যে রজত বাড়েই ছিল। আচ্ছা স্যার, আমরা অলোকের জিম থেকে আসছি। ওখানে জানা গেল যে রাতে খুন হয়েছিল অলোক 8টা থেকে 10টার মধ্যে জিমেই ছিল, ওখানকার ইনস্ট্রাক্টর বলল। কাজল একটু আগে বলল রজত সেই রাতে 6টা থেকে 8টার মধ্যে সঙ্গীন বারে ছিল, আর এখন তুমি বলছো অলোক সেই রাতে 8টা থেকে 10টার মধ্যে জিমে ছিল। নিজেদের বাঁচানোর জন্য ভালো কায়দা করেছে এরা। হ্যাঁ স্যার, একজন বলছে যে ও জিমে ছিল 8টা থেকে 10টা পর্যন্ত, আর আরেকজন বলছে যে ও বারে গিয়ে বসেছিল 6টা থেকে 8টা পর্যন্ত। আর দুটো খুনই ওই সময় হয়েছে। স্যার, একটা কথা। কি? যখন আমরা অলোকের অফিসে গিয়েছিলাম, ওখানে কেশবের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হয়, অনন্যা। আর অনন্যা নাতাশাকে বলেছে যে অলোক তার অফিসের কেবিনে কিছু লুকিয়ে রেখে দিয়েছে। কেশবের গার্লফ্রেন্ড অনন্যা বলেছে যে অলোক নিজের অফিসের কেবিনে কিছু লুকোনোর চেষ্টা করছে। কেন? আর ও এটাও বলেছে স্যার যে কেশবের মৃত্যুর পর অলোক তার কেবিনের তালাও পাল্টে ফেলেছে, আর তার ফলে কেউ কেবিনে ঢুকতেও পারছে না, শুধু আর একজন ছাড়া। কে? কে সে? স্যার, অলোকের পিএ। সেই শুধু ওই কেবিনে ঢুকতে পারছে। যখন তোমরা ওর অফিসে গিয়েছিলে তখন কি তোমরা ওর কেবিনে গিয়েছিলে? না স্যার, অ্যাকচুয়ালি অলোকের সঙ্গে কেবিনের বাইরেই দেখা হয়। গোলমাল আছে অভিজিৎ, কিছু তো একটা গোলমাল আছে। এমন কি জিনিস আছে যেটা অলোক সবার কাছ থেকে লুকোতে চাইছে? ওর কেবিনটা সার্চ করা দরকার। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে আঙ্গুলটা বাঁকাও। ভালোই হয়েছে খুব বেশি লোকজন নেই, সাবধানে কাজটা করো, এর মধ্যে করতে হবে, বুঝলে? রেডি আছো তো? ইয়েস স্যার। স্যার, সামনে একটা লোক আসছে, ওটা স্যার অলোকের পিএ। ওর কাছে অলোকের কেবিনের চাবি আছে স্যার, যেটা দিয়ে দরজা খুলবে। চাবি দেখা যাচ্ছে কোমরে ঝুলছে, তুমি পিছনে যাও। আরে সাবধানে সাবধানে, আপনার লাগে না? ঠিক আছে ঠিক আছে। আরে আপনি তো ওই অলোকবাবুর পিএ না? আগে হ্যাঁ স্যার, আপনি ওকে চিনতে পেরেছেন? কেন চিনবো না, কাল যখন অলোকবাবুর সঙ্গে কথা বলছিলাম আপনি এসেছিলেন ওই কিছু সাইন টাইন করাতে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা স্যার, এখন আপনি
উনি তো এটা ভাবেননি যে পার্কিং লটে কেউ বসে আছে, ওনাকে খুন করার জন্য অপেক্ষা করছে। বেল্ট, এক মিনিট, এই বেল্টের প্যাটার্ন একদম ওই রকমই যেরকমটা আমরা অংশনাথের গলায় পেয়েছি। 9টা নাগাদ চলে আসুন উনি। আগে হ্যাঁ। আর কোন কোন প্রজেক্টের কাজ চলছে? এখন তো আপাতত দেওয়ালির জন্য বিশেষ কিছু অ্যাড ডিজাইন করছিলাম, ওটা শেষ হলেই ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্য নতুন কিছু প্ল্যান করার আছে। তাছাড়া কেশব স্যার কিছুদিন আগে একটা ফ্রেশ অ্যাড ডিজাইন না না, করেছিলেন, বলার আর দরকার সেটা নেই, বলার দরকার নেই। টিভিতে দেখবো না ফ্রেশ, তখন ভালো লাগবে। এমনিতে আমার কাজ হয়ে গেছে। আপনার কাজ মানে? না মানে হয়ে গেছে, যা জানার ছিল জানা গেছে। ও আচ্ছা আচ্ছা, প্রয়োজন হলে আপনার সাথে আবার দেখা হবে। অলমোস্ট ওয়েলকাম, নো প্রবলেম। আচ্ছা, এই চাবিটা আপনার পড়ে গেছে না? এটা? আমার- হ্যাঁ, উঠিয়ে নিন, উঠিয়ে নিন। তাহলে এই সেই বেল্ট যেটাকে সবার নজর এড়িয়ে নিজের কেবিনে অলোক লুকিয়ে রেখেছিল। আর স্যার এটা ডক্টর সালুকেও কনফার্ম করেছে, এটা সেই বেলটা যেটা দিয়ে অংশনাথকে খুন করা হয়েছে। এটা সেই বেল্ট যেটা দিয়ে অংশুনাথকে খুন করা হয়, কিন্তু এই বেল্ট অলোকের কাছে আসলো কি করে? দয়া, যদিও এইখানে ছিল, তাহলে ও ওখানে ছিল? হ্যাঁ হ্যাঁ, যেটা দেখা যাচ্ছে সেটা নয়। এ দেখাতে চাইছে যে ও ওখানে ছিল, আর ও দেখাতে চাইছে যে ও এখানে ছিল। স্যার এখানে ছিল, ও ওখানে ছিল, এসব। সুচেন, এই কেসটা আসলে এখানে ওখানে করা হয়েছে। অভিজিৎ, এটা কি জেনে শুনে করা হয়েছে নাকি নিজে নিজেই হয়ে গেছে? স্যার, খুনি যখন করেছে জেনে শুনেই করেছে। যেটা দেখা যাচ্ছে সেটা হয়নি, যেটা দেখা যাচ্ছে না সেটাই হয়েছে। হ্যাঁ, তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? তাহলে এখন আর সময় নষ্ট করো না, আর চটপট তাকে গিয়ে ধরে ফেলো যে এটা করেছে। দা, তুমি এর সঙ্গে যাও। স্যার, ওই আসলে আমি প্রথমে একটুখানি হসপিটালে যাব স্যার, একজনের সঙ্গে দেখা করতে হবে, খুব জরুরি দরকার আছে স্যার। হসপিটাল? এই কেসের মধ্যে হসপিটাল এলো কোথা থেকে? কিছু না স্যার, ওই একজন আছে যাকে দয়া জীবন বাজি রেখে বাঁচিয়েছে। জীবন বাজি রেখে? কোনো জীবন বাজি রেখে বাঁচানোর ব্যাপার নয় স্যার, ওই মেয়েটি সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল, আমি ধরে নিয়েছি। ধরে ফেলেছিল মানে বাঁচিয়েছে। বাঁচিয়েছো কিনা? হ্যাঁ। ওহো হো, কোনো মেয়ে পড়ে গিয়েছিল না? না 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 দয়া, তুমি না এক্ষুনি হসপিটালে যাও, কিন্তু তাড়াতাড়ি আসবে। স্যার, আমিও যাব। চলুন। আচ্ছা, তাহলে এখানেই তোমার আনসার রয়েছে? শুধু অংশা অভিজিৎ, কোনো আমার টামার নয়। আর প্লিজ ভেতরে কিছু বেফাস কথা বলে ফেলো না। আমি কালকে তোমাকে নিতে অবশ্যই আসবো। টেক কেয়ার, বাই। না না, আমি কেন বলবো, তোমরা কথা বলবে, আমি শুধু দেখতে থাকবো। আরে ভেতরে ঢোকো তো আগে, এসো। আমি অভিজিৎ। সরি, অভিজিৎ আমার বন্ধু। কেমন আছেন? এখন ভালোই আছি, কিন্তু পাটা মচকে যাওয়ার জন্য একটু ব্যথা হচ্ছে, বাট আই উইল বি ফাইন। কালকের মধ্যেই আমাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেবে। আচ্ছা, ভেরি গুড। ওই ডাক্তারবাবু এক্সরে প্লেট দেখে নিয়েছেন তো? হি ইজ ফাইন উইথ ইট। আই উইল বি ফাইন। ওকে। আচ্ছা, এই একটু আগে আপনার সঙ্গে যে দেখা করে গেল, উনি কে ছিলেন? ও আমার বান্ধবী প্রিয়া। না না, ওনার আগে যিনি গেলেন উনি? ও আমার কাজিন বান্টি দাদা। আচ্ছা আচ্ছা, বান্টি দাদা। ওই যে সমীর, ও সেই বারটেন্ডার যার সঙ্গে আগের দিন দেখা করেছি। ওই রাতে রজত যখন এসেছিল আর অংশুনাথের খুন হয়েছিল, সমীর ছিল এখানে। আরে ম্যাডাম, আপনি? সমীর, তোমায় কিছু জিজ্ঞেস করব। ম্যাডাম, রজতের ব্যাপারে আমি যা কিছু জানতাম সবকিছু আমি বলে দিয়েছি। না, রজত না,
এই ফটোটাকে দেখো, এই লোকটাকে আগে কখনো এখানে দেখেছো? ইনি তো আমাদের রেগুলার কাস্টমার, আর কিছুদিন হলো এখানে আসা শুরু করেছেন। কিছুদিন ধরে মানে কবে থেকে? প্রায় 1 মাস আগে আমাদের এই বাড়ির সামনেই ওনার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। মেকানিক আসা পর্যন্ত উনি এখানেই বসেছিলেন, তারপর থেকে রোজই এখানে আসেন। ওকে, আচ্ছা এটা মনে করে বলো তো যে ওই লোকটা কি রজতকে চিনতো? ওদের মধ্যে কখনো কথাবার্তা হয়েছে, তুমি দেখেছো? স্যার শুধু কথা বলা কেন, দুজনকে খুব ভালো বন্ধু মনে হতো, আর প্রায় 3-4 ঘন্টা ধরে ওনারা এখানে বসেই কথা বলতেন। সমীর, থ্যাংক ইউ ভেরি মাচ। এসিপি স্যারকে এক্ষুনি ফোন করে বলি। হ্যালো স্যার, আপনার সন্দেহটাই একদম ঠিক। স্যার, আমি কেশবের খুনিকে যে কোনো মূল্যে শাস্তি পাওয়াতে চাই, আর সেই জন্য আমি আপনাদের সব রকমভাবে সাহায্য করব। গুড। শোনো অনন্যা, ওর বিরুদ্ধে প্রমাণ আমাদের কাছে আছে, কিন্তু চাই যে তুমি নিজে ফোন করে ওকে এখানে ডাকো। ওকে বলো ওই প্রমাণটা তোমার কাছে আছে, আর ওরা যদি সঠিক মূল্য দেয় ওদেরকে ওটা ফেরত দিতে রাজি আছো। কিন্তু স্যার এটা তো কিচ্ছু হবে না, তুমি একদম ভয় পাবে না, বুঝেছো? দেখো, ও আগে প্রমাণ খোঁজার চেষ্টা করবে, আর ঘরে গিয়ে যখন জিনিসটা খুঁজে পাবে না তখন ও নিজেকে বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করবে, আর ও তখন তোমার কাছে আসবে প্রমাণ নেওয়ার জন্য, আর আমাদের জালে ও ফেসে যাবে, বুঝেছো? কিচ্ছু হবে না তোমার, ভয় পেও না। চলো তাড়াতাড়ি ফোন করো। হ্যাঁ স্যার। করো। হ্যালো, আমি অনন্যা বলছি। আমি জানি যে এখন তুমি কি খুঁজছো। ওই প্রমাণটা যেটা তুমি সবার থেকে লুকোতে চাইছিলে সেটা এখন আমার কাছে আছে, আর খুব তাড়াতাড়ি আমি ওটা সিআইডির হাতে তুলে দেব। এবার তুমি আর বাঁচতে পারবে না। সিআইডি? না অনন্যা, আমার কথাটা শোনো, এরকম কিছু করো না প্লিজ। তোমার এর জন্য যা মূল্য লাগবে সেটা আমি দিতে রাজি আছি। তুমি প্লিজ সিআইডির কাছে যেও না। মূল্য? বাহ, আমি বলার আগেই তুমি দামের কথা বললে। আমি তোমার প্রমাণের জন্য পুরো 50 লাখ টাকা চাই। 50 লাখ? দেখো, টাকার কথা ভেবো না, নিজের প্রাণটা বাঁচাও আগে, না হলে টাইম ওয়েস্ট না করে আমি সিআইডির কাছে চলে যাব, বুঝেছো? না না না, ঠিক আছে ঠিক আছে, আমি রাজি আছি। আমার সঙ্গে 2 ঘন্টার মধ্যে তুমি দেখা করো, আমি তোমাকে পুরো টাকাটা ক্যাশে দিয়ে দেবো, কিন্তু প্লিজ ওই প্রমাণটা কাউকে দেখিও না। আমি এত বোকা নই। আচ্ছা, কোথায় দেখা করব? আমি তোমায় জায়গাটার নাম এসএমএস করছি। স্যার, ও রাজি আছে, আমাদের ওকে জায়গাটার নাম এসএমএস করতে হবে। ভেরি গুড অনন্যা, এবার দেখবে শিকারী কিভাবে নিজে শিকার হয়ে আমাদের জালে ফেসে যাবে। আমার টাকা এনেছো? আমার জিনিসটা কোথায়? আমি যতটা তোমার ব্যাপারে ভেবেছিলাম তার থেকে তুমি অনেক চালাক। কেশবকে তো তুমি খুব ভালোবাসতে না, আর ওর খুনের প্রমাণই বেচতে এসছো আমার কাছে। বাহ রে দুনিয়া, বাহ। দেখো, আমি এখানে তোমার বাজে কথা শুনতে আসিনি। কাল পর্যন্ত আমার কাছে কেশব ছিল, আমার কাছে সবকিছু ছিল, কিন্তু আজ যখন ও নেই তখন আমারও তো ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে হবে। 50 লাখ দেবে না তুমি আমাকে? হ্যাঁ, কিন্তু সেটাতে একটু প্রবলেম আছে। প্রবলেম? এটা কোন নতুন নাটক? দেখো, এমনিতে অনেক কিছু ঘটেছে। 50 লাখ টাকা তোমাকে এক্ষুনি আমি দিতে পারবো, কিন্তু আমি তোমার উপর একটু ভরসা করতে পারছি না যে টাকা পাওয়ার পর তুমি সিআইডির কাছে চলে যাবে না। আমার সমস্ত রহস্যই তো তুমি জেনে গেছো, তাই তো? আমাদের বিপদে ফেলতে বেরিয়েছিলে, হ্যাঁ? হুমকি দিচ্ছিলে আমাদের। ভেরি রং। তোমরা দুজন কেশবকে তো মেরেই ফেলেছো, এখন আমায় মারতে চাও? ঠিক আছে, মারো আমাকে, শুটার, গুলি চালাও। শেষ করে দাও ওকে।
বন্দুক খেলো। এই তোদের দুজনের খেলা শেষ হয়ে গেছে, স্যারেন্ডার করে দে। গান নিচে, গান নিচে। শেষ পর্যন্ত মেয়েটা ফাঁসিয়েই দিল তো। ও মাই গড, কি হয়েছে? মনে হচ্ছে টায়ার পাংচার হয়ে গেছে। পাংচার হয়ে গেছে? হ্যাঁ। কি বলছো কি? কেশব আর অংশুনাথ, যে দুজন লোককে তোমরা খুন করেছো তাদের লাশ ডক্টর সালুখেকে কিছু গল্প শুনিয়েছে। সেই গল্প আমরা তোমাদের মুখ থেকে শুনতে চাই। আমি তো কিছু করিনি, অকারণে আমাকে বাঁচানো হচ্ছে। এই দুটো খুন করে চুপচাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছিস, ভাবছিস কেউ কিছু জানতেই পারবে না? হ্যাঁ, তোদের কাছে শুধু একটাই লাইফলাইন বেঁচে আছে। কোনটা? সত্যি বলার লাইফলাইন। সত্যি বলার লাইফলাইন? হ্যাঁ, সত্যি বল, সত্যি। সত্যি ছাড়া আর কিছু শুনতে চাই না আমরা। কিন্তু আমার তো কোনো দোষ নেই। চুপ, তুমি কিন্তু বলবে না কিছু। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর পারছি না। মুখ খুললে কিন্তু মরা পড়বে তুমি। ও আর কি বলবে? ওর কাছে তো একটাও লাইফলাইন বেঁচে নেই। আমি সবকিছু ভুলে গেছি, আমার কিচ্ছু মনে পড়ছে না। ও হো 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 হো, বেচারি সবকিছু ভুলে গেছে। ঠিক আছে, আমরা তোমাকে মনে করিয়ে দিচ্ছি। কেমন দয়া, একটু মনে করিয়ে দাও তো। শহরে দুজন লোককে খুন করা হয়েছে, দুজন কেউ কাউকে চেনে না। এটা কোনো নতুন কথা নয়, এমনটা হয়েই থাকে। দুজনের নিজেদের মধ্যে কোনো সম্পর্ক নেই। একজন বয়স্ক লোক যে রিটায়ার্ড, আর একজন অ্যাড এজেন্সির মালিক। দুজনকেই আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা সময় আর সন্দেহ দুজনকেই করা যায়। রজত, যে একেবারেই পছন্দ করে না যে অংশুনাথ টাকা ওড়াক। আর ওদিকে অলোক, অলোক যে কোম্পানির ক্যাশ থেকে টাকা চুরি করত, আর সেই জন্যই কেশব ওর নামে কেস করতে যাচ্ছিল। তার মানে এই দুটো খুন টাকার জন্য হয়েছে। আর সবচেয়ে মজার কথা এটাই স্যার যে যখন অংশুনাথ খুন হয়েছিল তখন রজত ওর বন্ধুর সঙ্গে বারে বসে মদ খাচ্ছিল। রজত নিজেকে বেশ কায়দা করে বাঁচিয়ে নিয়েছে স্যার। আর এই অলোকও জিমে এক্সারসাইজ করছিল যখন কেশবকে খুন করা হয়। এই জন্য দুজনেই বেঁচে গেছে। এখন ধরবে তুমি কাকে? কিন্তু তখনই এই বেল্টটা পাওয়া যায়। এই বেল্ট অলোক আমরা তোমার কেবিন থেকে পেয়েছি। এই বেল্টে সেই ডিজাইনই রয়েছে যা দুর্ভাগ্যক্রমে অংশুনাথের গলায় পাওয়া যায়। এখন সত্যি কথা বলতে কি যে তোমরা দুজনেই নিজেরাই একে অপরের পিঠ চাপড়েছ। কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তোমাদের দুজনের দেখা হলো কোথায়? সঙ্গীন বারে। ও, সঙ্গীন বারে। আমি ওর কথা মতো সব করেছি স্যার।
আমি নিজের হাতে কেশবকে মেরে ফেলেছি। আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমায় ক্ষমা করে দিন। বাহ, আর এই দুজন হাত ধরাধরি করে একে অপরের কাজ করে দিল স্যার। 6টা থেকে 8টার মধ্যে অলোক নিজে অংশুনাথকে খুন করেছে আর তারপরে নিজে গিয়ে জিমে পৌঁছে গেছে। ওখানে এক্সারসাইজ করতে শুরু করে দিয়েছে। আর 8টা থেকে 10টার মধ্যে তুমি কেশবকে খুন করে দাও, আর যাতে কারোর সন্দেহ না হয় এই কারণে সকলের সামনে বসে তুমি মদ খাও। হ্যাঁ, কিন্তু স্যার এরা একে অপরের জন্য খুন করেছে। কারণ বিবেক, তাতে কারোরই সন্দেহ হবে না। তুমি আমার কাজ করবে আর আমি তোমার। দুজনেই অপরাধী। দুজনেই যদি একে অপরের বিরুদ্ধে বলে তাহলে দুজনেই ফেঁসে যাবে। স্যার প্লিজ আমায় ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দিন প্লিজ। যদি সারা জীবন তোমরা দুজন জেলে বসেও ক্ষমা চাও না, তাহলেও তোমাদের কেউ ক্ষমা করবে না। কিন্তু স্যার একটা ব্যাপার বুঝতে পারলাম না, অলোক সবার থেকে লুকিয়ে এই বেলটাকে ওর অফিসে রাখলো কেন? রজতের উপরে আমার কোনো ভরসা ছিল না, তাই জন্য এই প্রমাণটা আমার কাছে রেখেছিলাম। বুঝতে পারছি না এটা আপনাদের হাতে কি করে গেল। এই বেল্টটা আমাদের হাতে এলো কি করে সেটা ভাবতে থেকো জেলে বসে, ততদিন যতদিন না তোমাদের ফাঁসির হুকুম হচ্ছে। কি হলো দয়া? অভিজিৎ, আমার মাথায় কিছুতেই আসছে না যে আমি কি করব আর কিভাবে করব। কি কি মাথায় ঢুকছে না? কার বিষয়ে বলছো? আরে ওরই কথা বলছি ভাই, আর কার কথা বলবো? এই সংসার মধ্যে এমন কিছু আছে, জানি না কেন ওরই কথা বারবার মাথার মধ্যে চলে আসছে। আমার বারবার মনে হচ্ছে যে আমার ওর ব্যাপারে আরো একটু খবর নেওয়া দরকার। 2-3 বার দেখা করি এমনটা মনে হচ্ছে। হ্যাঁ অভিজিৎ, কিন্তু এটা বুঝতে পারছি না যে এত তাড়াতাড়ি এসব কি করে হয়ে গেল। যখনই দেখো মাথার মধ্যে ওরই খেয়াল আসছে, শুধু কোনো একটা অদ্ভুত কানেকশন তৈরি হচ্ছে ওর সাথে। আমার মনে হচ্ছে যে শুধু তোমারই মনে হচ্ছে নাকি ওরও এরকম মনে হচ্ছে? জানি না সেটা ভাই। আর অভিজিৎ, তুমি তো সবটাই জানো যে আমার জীবনে কি কি ঘটনা ঘটেছে। এখন তো ভয় হয় যে কোনো ভুল না হয়ে যায় আমার হাতে। তোমার মনে হচ্ছে তুমি আবারও প্রেমে না পড়ে যাও, তাই না? জানি না ঠিক। আস্তে, একদম আস্তে আস্তে। ওহো, খুব ব্যথা করছে না? হাই হাই। কি কি বললেন ডাক্তারবাবু? 1 সপ্তাহের মধ্যে একদম ঠিক হয়ে যাব, একদম আগের মতন। শুধু এই কয়েকদিন একটু হাঁটা চলা কম করতে হবে। না না, সে তো ঠিক আছে, তোমার রেস্টের দরকার। ইউ শুড টেক রেস্ট অ্যান্ড টেক কেয়ার অলসো। আই উইল ডু দ্যাট। আই উইল ড্রপ ইউ। কাম। ওকে। সাবধানে প্লিজ। আস্তে আস্তে। এদিকে চল তো একটু। খুব কি যন্ত্রণা হচ্ছে এখন? না না, একটু একটু।